বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। মংলা ও পায়রার ৭ নম্বর ও চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদসংকেত। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু, নতুন ১,৬০২ জন সহ মোট শনাক্ত ২৩,৮৭০। ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি না মেনে নানা উপায়ে রাজধানী ছাড়ছে মানুষ। করোনার ঝুঁকি সত্ত্বেও রাস্তায় বেড়েছে ভিক্ষুক। এডিস মশার লার্ভা পাওয়া গেলে গ্রেফতার সহ আইনি ব্যবস্থা, বললেন স্থানীয় সরকারমন্ত্রী। সামাজিকভাবে হেয় করার ঘোষণা উত্তর মেয়রের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিক আলী। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আরও গতি ও শক্তি সঞ্চার করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৪৫, যা ধমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২৭০ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে ২০২০ শেষ রাত হতে ২০ মে ২০২০ সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সহ উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ সময় ওইসব জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড় আম্ফান সে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটা আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটা অগ্রসর হচ্ছে। এটা আগামীকাল ভোররাত্রির দিকে এটা অতিক্রম করে বাংলাদেশের ২০ তারিখ বিকাল পর্যন্ত বাংলাদেশ অতিক্রম করবে। এই ঘূর্ণিঝড়টা খুলনা এবং চট্টগ্রামের মাঝখান থেকে উত্তর দিকে চলে যাওয়ার অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সর্বোচ্চ ২২০ হইতে ২৩০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে। দেশে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১,৬০২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৩,৮৭০ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলেন। একই সময় মারা গেছেন সর্বোচ্চ ২১ জন। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে সুস্থ হলেন ৪,৫৮৫ জন। আমিনুল মজিশের রিপোর্ট। দেশে করোনা শনাক্ত আর মৃত্যুর ক্ষেত্রে প্রতিদিনই যেন ভাঙছে আগের দিনের রেকর্ড। সময়ের সাথে সাথে নমুনা সংগ্রহ তথা পরীক্ষার হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে নূতন শনাক্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে সর্বশেষ তথ্য। পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ ৯,৭৮৮টি। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৬০২টি। এ পর্যন্ত ২৩,৮৭০টি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত ৩৪৯ জন। কিন্তু শনাক্ত আর মৃত্যুর রেকর্ডেও যেন টনক নড়ছে না সাধারণ মানুষের। অধিকাংশই বের হচ্ছেন তুচ্ছ কারণে, আবার ঈদ উদযাপনে শহর ছাড়ছেন অনেকেই। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রয়েছে সামাজিক দূরত্ব মানার তাগিদ, কিন্তু কে শোনে কার কথা? নিজের সুস্থতা নিজের হাতে। আমরা যেন নিজে সচেতন হই, সতর্ক থাকি, নিজেদেরকে সুরক্ষিত রাখি। জনসচেতনতার এই নাজুক অবস্থা বিরাজ করলে সামনের দিনগুলো আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছে মানুষ। লকডাউন আরও কঠোর হতে পারে এমন আশঙ্কায় রাজধানীর গাবতলী, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মানায় এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। গণপরিবহন না পেয়ে ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকে করে রাজধানী ছাড়ছেন অনেকেই। করোনা সংক্রমণের ফলে কমে গেছে উপার্জনের পথ। দিন খেটে যারা একসময় নিজের এবং পরিবারের জন্য জোগাড় করতে পারতেন খাবার,
তারা আজ নিরুপায়। আর ভিক্ষা করে যাদের দিন চলতো তারা যেন অসহায়ত্বের শেষ সীমানায়। এখন করোনা সংক্রমণের ঝুঁকি যেন সবাই এখন শুধু রাস্তায় রাস্তায় চেয়ে থাকেন যদি একবেলা অন্তত খাবার জোটে। আর জানাচ্ছেন ডেনি জং। সাই সাই করে ছুটে আসছে গাড়ি, আর নিষ্পলক চোখে এসব মানুষ হাত দিয়ে ইশারা দিচ্ছেন যদি থামে কোনো গাড়ি আর জোটে সামান্য অর্থ কিংবা কিছু খাবার। কিন্তু হতাশা, থামে না কেউ। ভিক্ষে করে দিন পার করা এসব মানুষ এখন নিজেদের অসহায়ত্বের কথা বলাটাই ভুলতে বসেছেন, শুধু দোষারোপ করছেন নিজেদের ভাগ্যের। আমি যে 2 টাকা চাই চিন্তা নেই, তাই দিয়ে সংসার চালায়। অনেক কষ্ট হয় বাজান আমার সংসারে। ওই যে 10 টাকা 20 টাকা এখন 100 টাকাই দিই। অসুখ হওয়াতে মনে করেন যখন বাসাবাড়ি গেট খুলে। করোনা ভাইরাসের কারণে রাস্তায় থাকাটা নিরাপদ নয়। সংক্রমিত হতে পারেন নিজেরা, আবার সংক্রমণ ঘটতে পারে তাদের মাধ্যমেও। ভাইরাস হওয়া 3 মাস, এই মাস হলে 3 মাস, 3 মাস ধরে বয়ে রয়েছি। দিনে আল্লাহ চালাইতেছে কোনোভাবে, মাঝে মাঝে খিচুড়ি মিচুড়ি দিয়ে যাও কিনি। আর কাজ বলে নাই, এখন রাস্তাঘাটে বেড়াই, রাস্তাঘাটে বই থাকি, যদি কিছু পাই তাহলে খাই। করোনায় যেন ভয় নেই, ভয় না খেয়ে মারা যাওয়ার। তাই রাস্তাতেই এসব মানুষের অবস্থান, একবেলা খাবারের আশায়। সরকার সহ সামর্থ্যবানরা এগিয়ে আসবেন সেই প্রত্যাশাতেই দিন পার করছেন এসব মানুষ। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। এবারে করোনায় করণীয়। করোনা আক্রান্ত একজন চিকিৎসকের সুস্থ হওয়ার গল্প। টানা 21 দিন কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই চিকিৎসকের সুস্থ হওয়ার এবং 21 দিনের অভিজ্ঞতার গল্প শোনাচ্ছেন সাইদুর রহমান আবির। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাসে আক্রান্তের তালিকা দীর্ঘ হয়ে উঠছে প্রতিনিয়ত। এবার জানাতে চাই করোনাজয়ী এক চিকিৎসকের গল্প। রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর। জানতে চাই আক্রান্ত হওয়া এবং পরবর্তী করণীয় বিষয়। 18 তারিখে আমি একজন পেশেন্ট ডিল করেছিলাম আর কি। ওই পেশেন্টের পরবর্তী 20 তারিখ কোভিড-19 পজিটিভ আসে আর কি। তো 20 তারিখ রাতে আমার জ্বর আসে, টেস্ট করি এবং ভাই আমাকে ওই দিন সন্ধ্যার দিকেই রেজাল্টটা জানায় আর কি। তো রেজাল্ট যখন জানায়, যেহেতু একটু ঘাবড়ে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এই পরের দিন সন্ধ্যার দিকে আমার শ্বাসকষ্ট শুরু হয়। হসপিটালে যোগাযোগ করে আমার জন্য অ্যাম্বুলেন্স পাঠায় আর কি। আমি চিকিৎসা নিয়েছি কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। কতদিন ছিল ওখানে? 21 দিন ছিলাম। চিকিৎসায় 21 দিনের ওষুধ সেবন এবং খাবারের বিষয়ে জানান তিনি। প্রথম দিন আমার অক্সিজেন প্রয়োজন ছিল। মানে আমার কাছে মনে হয় যে অক্সিজেন না পেলে হয়তো কী হতো আল্লাহ জানি না, কিন্তু অক্সিজেন দেওয়াতেই আমি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিচ্ছে, আমার কাছে মনে হয়েছে আর কি। বিশেষ করে অ্যাম্বুলেন্সে যখন উঠি, অ্যাম্বুলেন্সে কিছু দূর যাওয়ার পরে আমার শ্বাসকষ্ট খুব সিভিয়ার আগে ধারণ করে। তখন অ্যাম্বুলেন্সে যিনি ছিলেন ড্রাইভার সাহেব, ওনাকে বলে যে ভাই গাড়িটা একটু থামান, আমার অক্সিজেন লাগবে। তো উনি আমাকে অক্সিজেন দিয়ে দেয়। ওনারা যেটা দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিছু আপনার ঠান্ডা কাশির জন্য ওষুধ দিয়েছেন। আর আমরা সাধারণত এগুলো ছাড়াও যে গরম পানির কথা বলছি, এগুলো গরম পানি খেয়েছি, প্লাস গরম পানি দিয়ে গার্গল করা, গরম পানির যে স্টিম ইনহেলেশন ওটা নেওয়া, আদা লেবু দিয়ে রং চা খাওয়া, এগুলো করেছি আমি। কোন পর্যায়ে কতবার পরীক্ষার পর নিশ্চিত হলেন তিনি করোনা মুক্ত? টোটাল 7 বার টেস্ট করেছেন আর কি। 7 বারের মধ্যে হসপিটালে যখন ছিলাম 6 বার টেস্ট করা হয়েছিল। 6 বারের মধ্যে লাস্ট 2টা নেগেটিভ ছিল, আর বাসায় আসার পরে আরেকটা টেস্ট করেছেন। তো 3টে টেস্ট নেগেটিভ ছিল। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তা পাল্টানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান করোনাজয়ী চিকিৎসক আবু ফয়সাল মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা করোনা আক্রান্ত হলে মানুষজনকে দেখছি যে অনেকেই বিশেষ করে যে বাসা থাকছে, বাসার মালিক তাদেরকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে, বা আশপাশের লোকজন ভয় পাচ্ছে, একঘরে করে দিচ্ছে। মানে আক্রান্ত লোককে এমনভাবে মনোভাব দেখাতে হবে যে সে আপনারই আপনজন। তো আমি হাসপাতালে যখন ছিলাম তখন দেখলাম যে এরকমই একজন মা ভর্তি ছিল। মায়ের জন্য ছেলে করোনা নেগেটিভ, কিন্তু হ্যাঁ, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মায়ের জন্য হাসপাতালে ফুল টাইম ছিল। আর একজন বৃদ্ধ ডক্টর ছিলেন, অবশ্য স্যারের বয়স বেশি ছিল, স্যারের মেয়ে স্যারের সাথে ছিল। দেশের মানুষের অসচেতনতা দেখে একজন চিকিৎসক হিসেবে তিনি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। করোনা মোকাবেলায় সকলের মধ্যে সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।
সবাই মুখে আছে, কিন্তু যেটা আমার কাজ করা দরকার সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। কারো বাড়ি কিংবা নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে গ্রেফতার সহ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বাড়িধারায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, শুধু আইনি ব্যবস্থা নয়, অভিযুক্তদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে। রাকিব হাসানের রিপোর্ট। ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। সকালে রাজধানীর বাড়িধারা চিরুনি অভিযান পরিদর্শন করেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম এবং মেয়র আতিকুল ইসলাম। এ সময় ৯ নম্বর পার্ক রোডের একটি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভার খোঁজ পান। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও বাড়ির মালিকরা সচেতন হচ্ছেন না, তাই কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। আমি আজকে বলে যাচ্ছি, যারা নাকি যেখানে বারবার বলা সত্ত্বেও মশা প্রজননের জন্য তারা উৎসাহিত করছেন এবং মানুষের জানমাল জীবন আজকে হুমকির সম্মুখীন করছেন, তাদের বিরুদ্ধে আইনের যতগুলি সুযোগ আছে সব সুযোগ ব্যবহার করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে গ্রেপ্তার করা হবে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে অন্য যে সমস্ত মামলা দেওয়ার সুযোগ আছে সেই সমস্ত মামলা দেওয়া হবে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে ভবন মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে, তবে এখন সময় এসেছে কঠোর হওয়ার। অর্থদণ্ড দিলাম, কারাদণ্ড দিলাম, তাতে কি হয়েছে? কিন্তু এখন সময় আসছে সামাজিকভাবে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করা। অভিযানের তৃতীয় দিনে 1339টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা সংকটে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা রিজভীর মিথ্যাচার ও ফৌজদারি অপরাধের শামিল। আলাদা ভিডিও বার্তায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি এর সময় দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নিজেদেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে উল্লেখ করে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ জানান তিনি। অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। সচিবালয়ের নিজ কার্যালয়ে দেয়া ভিডিও বার্তায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকার যেভাবে করোনা সংকট সামাল দিচ্ছে তাতে বিএনপি হতাশ হয়ে মিথ্যাচার করছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেভাবে মিথ্যাচার করছে, তার এই মিথ্যাচার ফৌজদারি অপরাধের শামিল। নেশা না করেও নেশাগ্রস্ত মানুষ যেভাবে নেশায় বুঁদ হয়ে বকবক করে, তার এই বক্তব্যগুলো ঠিক সেরকম। এদিকে করোনায় বেকার হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এই খাবার মেনে চলি আমাদের। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত কৃষকদের নামের তালিকা ইউনিয়ন অফিসের তথ্য কেন্দ্রে এবং সরকারি খাদ্য গুদামের অফিসে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি সরকারি বাসভবন থেকে খুলনা বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন। এ সময় খুলনা বিভাগের আওতাধীন প্রতিটি জেলার করোনা পরিস্থিতি, চলতি বোরো ধান কাটা, মাড়াই, সরকারিভাবে ধান চাল সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে ত্রাণ এবং বিভিন্ন খাদ্য বান্ধব খাদ্য সহায়তা দিয়ে আমরা স্টক করেছিলাম বলেই এখন আমরা দিতে পারছি। আবার আমাদের সেই স্টক, আমাদের সেই মজুদ আবার বাড়াতে হবে।
করোনা সংকটে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে বহু সংস্থা। চীনের পরিবর্তে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিতে চাইছে তারা। জনপ্রিয় মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাপেলও চাইছে চীন থেকে উৎপাদন ব্যবসার 20% ভারতে সরিয়ে নিতে। আরও জানাচ্ছেন শারমিন আজাদ। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 5 বছরে ভারতে $4,000 কোটি বিনিয়োগ করতে পারে অ্যাপেল। উইনস্ট্রন ও ফক্সকন এই দুই সংস্থার মাধ্যমে ভারতে স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অ্যাপেলই ভারতের বৃহত্তম রপ্তানিকারক সংস্থায় পরিণত হবে। It's incredible for me to be here. I came here to learn about the people and the culture and how business is done. গত বছরে অ্যাপল, স্যামসাং এবং দেশীয় ফোন উৎপাদনকারী সংস্থা লাভার সঙ্গে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ প্রকল্পের আওতায় যে সংস্থা যত বেশি সামগ্রী উৎপাদন করবে তাদের তত বেশি সুবিধা দেয়া হবে। সেই সঙ্গে প্রতিটি সংস্থাকে 2020 থেকে 2025-এর মধ্যে কমপক্ষে $1 কোটি সামগ্রী তৈরি করতে হবে বলেও জানানো হয়। তবে অ্যাপল ভারতে উৎপাদন কেন্দ্র সরিয়ে নেবে জানতে পেরে ফক্স নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, উৎপাদন কেন্দ্র সরাতে হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে আনুক অ্যাপল, অন্যত্র গেলে জরিমানার মুখে পড়তে হবে তাদের। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। এবারে গ্রাম বাংলার খবর। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় মা হাসপাতালে চিকিৎসায় রয়েছেন। আজ উপজেলার মশুরিয়া গ্রামে ঘটনা ঘটে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাহবুব এলাহী নামে প্রথম মৃত্যুবরণ করা করোনা রোগীর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে 15 নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়ায় করোনা রোগীর মৃতদেহ গোসল ও জানাজা শেষে দাফন সম্পন্ন করেছেন বিবেক মানবিক সংগঠনের সদস্যরা। বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠান শেষে 550 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও 100 জনের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন স্থানীয় সাংসদ পঙ্কজনাথ। গতকাল হিজলা PN মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কুষ্টিয়ায় লকডাউনকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলিম সহ 3 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাইদুল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। দুপুরে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ায় মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হগরা গ্রামে নাজির উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় ভাতিজার রাজন জোয়ারদার পিং সোনো জোয়ারদারের সাথে লিচুপাড়াকে কেন্দ্র করে চাচা নজিরের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আহত অবস্থায় নাজিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিলক পাল ও সুমন নামে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাত 9:15টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির তুলাতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন BFDCর মূল ফটকে বসানো হয়েছে কোভিড-19 জীবাণুনাশক বুথ। দুপুরে এই বুথের উদ্বোধন করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জয়েদ খান। এ সময় শিল্পী সমিতির নেতৃবৃন্দ বলেন, BFDCর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টরা যাতে নিরাপদে আসা যাওয়া করতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে প্রবাসের সংবাদ। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দর্শক, জিদ্দা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মোবারক হোসেন ভুইয়া। জি, ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে গতকাল পর্যন্ত 5,86,000 লোকের করোনা টেস্ট সম্পূর্ণ করেছে। আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে প্রায় 50,000-এর উপরে। আপনি জানেন যে সৌদি আরবে শপিং মলগুলোতে এখন আগের মতো তেমন ভিড় নেই। পর্যটন খাতগুলো একেবারে তাদের ব্যবসা শূন্যের কোটায়। লোহিত সাগর তীরে এখন আগের মতো পর্যটক নেই।
প্রবাসী বাংলাদেশিরা কাপড় ব্যবসায়ীর সাথে যারা জড়িত আছে তারাও খুব ক্ষতিগ্রস্তের মুখে আছে। প্রবাসী বাংলাদেশি যারা এখানে অবস্থান করতেছে অনেকে চাকরি হারিয়ে খাদ্য সংকটে ভুগছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে জেদ্দা বাংলাদেশ কনসুলেটে যারা আবেদন করেছে, খাদ্যের আবেদন করেছে, তাদের মাঝে 70 রিয়ালের বাউচার কার্ড তাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। এই ছিল জেদ্দা থেকে আমার কাছে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে পূর্ণ লকডাউনে নীরব নিস্তব্ধতায় কুয়েত। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের কুয়েত প্রতিনিধি আলামিন রানা। ধন্যবাদ আপনাকে। আসলে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে থামছে না মৃত্যুর মিছিল ও আক্রান্তের সংখ্যা। ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে কুয়েতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে দেশটির মন্ত্রিপরিষদ 10 মে থেকে 30 মে পর্যন্ত একটানা 20 দিনের জন্য সম্পূর্ণ কুয়েত লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 1048 জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,850 জনে। সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত মোট 4,093 জন ব্যক্তি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 112 জন। কুয়েতের বর্তমান পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় দেশে রেমিটেন্স পাঠানো দূরের কথা, উপার্জন না থাকায় মানবতার জীবন যাপনের পাশাপাশি কর্মহীন থাকায় অনেকে অসহায়ত্ব বোধ করছেন। সেই সাথে কুয়েতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে লকডাউনের জেরে স্তব্ধ স্বাভাবিক জীবনযাপন। দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবা খালেদ আল হামেদ আল সাবা দেশটির নাগরিক ও প্রবাসীদেরকেও কারফিউ মেনে চলার জন্য ধন্যবাদ জানান। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়েতে বাংলাদেশিদের মধ্যে গত 7 মে পর্যন্ত 8 জনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে দেশটিতে করোনা ভাইরাসে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 1,623 জন। করোনার এই প্রাদুর্ভাব দূর হয়ে পৃথিবী আবার ফিরে পাক তার স্বভাব সভ্যতা, এমন প্রত্যাশা সকলের। তো এই ছিল আমার কাছে কুয়েতের সর্বশেষ পরিস্থিতির সংবাদ। ওমানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত ত্রাণ সহায়তা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার এবং দূতাবাসের শ্রম কাউন্সিলর জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। দূতাবাসের HOC মোহাম্মদ নাহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে মাশরাফি বিন মুর্তজার নিলামে তোলা ব্রেসলেট বিক্রি হয়েছে 42 লাখ টাকায়। সর্বোচ্চ দাম হাঁকে এটি কিনে নেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েশন। নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইলের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। SM আরিফের রিপোর্ট। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেক আগেই সামিল হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য হিসেবে নড়াইলে অসহায়দের পাশে দাঁড়ানো কিংবা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে আছেন অবিচল। সহযোগিতার পরিসর আরও বাড়াতে ক্যারিয়ারের 18 বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেট নিলামে তুলেছিলেন, পেয়েছেন অভাবনীয় সাড়া। বাংলাদেশের ক্যাপ্টেনকে যদি একটা সম্মান দেখানো যায় আর্থিক খাতের থেকে, এর থেকে ভালো কিছু হয় না। খুব খুশি যে আমরা 40 লাখ টাকা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিট করেছি, আর সাথে সাথে IPDCর সাথে একটা মানে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা আছে। তো 40 প্লাস এখানে আরো 5% 2 লাখ, সো টোটাল 42 লাখ টাকা হচ্ছে এই ব্রেসলেটটার জন্য। বিক্রি হলেও মাশরাফির কাছেই থাকছে ব্রেসলেটটি, তাকে উপহার হিসেবে দেওয়ার কথা জানায় BLFCA কর্তৃপক্ষ। এই একটা জিনিস আপনার খুব প্রিয়, হ্যাঁ, 18 বছর ধরে আপনার হাতে আছে এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানায়, ঠিক আছে? সো আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। থ্যাংক ইউ মোহন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনারা নিলে আপনার একটু ফোটাও কষ্ট হবে না। নিলামের লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
মাশরাফি বিন মুর্তজা। আমাদের সবার উদ্দেশ্য একই, আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।